স্বাগতম বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আজ আপনাদের কাছে আমাদের মহারাষ্ট্র ভ্রমণ সিরিজের প্রথম পর্ব নিয়ে এলাম। যেতে হবে নাসিক, তাই আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। সকাল 11:35 মুম্বাই মেল ধরে আমরা কয়েকদিনের জন্য পাড়ি দিয়েছিলাম অজানাকে জানতে, অচেনাকে চিনতে। আপনারা জানেন, নাসিক হলো হিন্দুদের কাছে পবিত্র শহর। এখানে অনেক তীর্থভূমি রয়েছে। নাসিকে গেলে দেখা যায় দুটো জ্যোতির্লিঙ্গ, গোদাবরী নদীর উৎসস্থল, মা দুর্গা মহিষাসুরকে বধের পর যেখানে আজও অবস্থান করে আছেন, রয়েছে এরকম অনেক মাহাত্ম্যপূর্ণ তীর্থস্থান। এর মধ্যে কয়েকটি জায়গা আছে যেগুলো হয়তো আমার মতো আপনাদের অনেকের কাছেই অজানা ছিল। নাসিকে আমাদের দেখা সকল দর্শনীয় স্থানগুলোই পরপর কয়েকটি পর্বে নিয়ে আসবো আপনাদের কাছে ট্রাভেল গাইড বাংলা চ্যানেলে। তাহলে চলুন শুরু থেকে শুরু করি। হাওড়া স্টেশন থেকে নাসিকের দূরত্ব 1602 কিলোমিটার। আমাদের সময় লেগেছিল প্রায় 20 ঘন্টার মতন। আমরা নাসিক স্টেশনে নেমেছিলাম পরের দিন সকাল 8টায় গিয়ে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে সূর্যের স্নিগ্ধ আলোয় আমার নাসিক শহরটাকে দেখতে বেশ ভালো লাগছিল। আমরা প্রথমে যাব থাকার ব্যবস্থা করতে মুক্তিধামে। এখান থেকে দূরত্ব 1 কিলোমিটার। ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে প্রত্যেকের 15 টাকা ভাড়ায় আমরা অটো করে চললাম মুক্তিধামে। সামনের রাস্তার দুপাশের দোকানপাট ক্রমশ পেছনে ফেলে মিনিট 10 মধ্যেই আমরা চলে এসেছিলাম মুক্তিধামের প্রবেশ গেটের সামনে। ভেতরে ঢুকে দেখলাম বিশাল বড় এলাকা জুড়ে মুক্তিধাম কম্পাউন্ড। গেটের সামনেই রয়েছে মুক্তিধাম মন্দির। এই মন্দিরে প্রায় 33 কোটি দেবতার মূর্তি আছে। প্রথমে গেছিলাম রুম বুক করার জন্য অফিস ঘরে। প্রত্যেকের আধার কার্ডের জেরক্স জমা করে প্রতিদিন 700 টাকার বিনিময়ে সহজেই একটা ঘর পেয়ে গেছিলাম। হাঁটতে হাঁটতে আমাদের রুমে এসে দেখলাম মধ্যমানের একটা ঘর। প্রয়োজনীয় সব জিনিসই আছে, অ্যাটাচ বাথরুম সহ ব্যবস্থাপনা ভালোই লাগলো। এই হলো আমাদের নাসিকের 2 দিনের আস্তানা। মুক্তিধামে 200 জনের থাকার ব্যবস্থা, সাথে রেস্টুরেন্টও আছে। আমাদের নিজস্ব রুমে লাগেজপত্র রেখে বেরিয়ে পড়েছিলাম বাইরে সকালে টিফিন খেতে। কাছেই ইডলি ধোসার দোকান দেখতে পেয়ে সকালে ইডলি দিয়েই টিফিন সেরে নিলাম। খিদে পেটে দারুণ লাগলো নাসিকের ইডলি। ট্রেন জার্নি করার পর একটা ক্লান্তি অনুভব করছিলাম, তাই প্রথম দিনে কোনো সাইট সিন না গিয়ে মুক্তিধামেই কাটিয়ে দেবো ঠিক করেছিলাম। তাই রুমে ফিরে ফ্রেশ হয়ে বেশ অনেকক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল হতে না হতেই মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়ি। মন্দির সহ সম্পূর্ণ মুক্তিধাম ঘুরে দেখতে অনেকটা সময় হাতে রাখতে হয়। এই যে বিল্ডিংগুলো দেখছেন, এগুলো সবই কিন্তু যাত্রী নিবাস। মুক্তিধামের ধর্মশালা থাকলেও এই মন্দিরের জন্যই কিন্তু মুক্তিধাম বেশি প্রসিদ্ধ নাসিকে। সম্পূর্ণ মন্দিরটি রাজস্থানের গুণী শিল্পীদের কর্মদক্ষতায় ও রাজস্থানী মার্বেল দিয়ে তৈরি। হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এবারে আমরা মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকে গিয়ে দেখলাম বেশ বড় একটা নাট মন্দির। এখানে একসাথে অনেক ভক্তরাই বসে গল্প করতে পারেন, বিশ্রাম নিতে পারেন। জানা যায় 1971 সালে শিল্পপতি জনাব জেডি চৌহান বাইকোর অনুদানে মুক্তিধামের এই মন্দির গড়ে উঠেছিল। একদিকে মন্দির প্রতিষ্ঠাতার মূর্তি এবং পাশে তার পত্নীর আবক্ষ মূর্তি রয়েছে। নাট মন্দিরের সামনের দিকে গিয়ে দেখতে পেলাম শ্রী বিষ্ণুদেবের 3 যুগের অবতারের মূর্তি রয়েছে। প্রতিটি মূর্তি কিন্তু এত প্রাণবন্ত, ভীষণ ভালো লাগছিল দেখতে। এরপরে আমরা এলাম মন্দিরের সেই ঘরে যেখানে মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের প্রতিলিপি রয়েছে। একই জায়গায় 12 জ্যোতির্লিঙ্গের দর্শন পাওয়া কিন্তু পরম সৌভাগ্যের বিষয়। আমারও কিন্তু ভীষণ ভালো লাগলো 12 জ্যোতির্লিঙ্গের দর্শন পেয়ে। এই হলো সাই বাবার মন্দির। এরপর ঘুরতে ঘুরতে এলাম সেই কক্ষে যেখানে বিভিন্ন বেদিতে শ্রীকৃষ্ণ, মা দুর্গা, মা সরস্বতী, গণেশজি সহ অন্যান্য দেবদেবীর মূর্তি সাজানো রয়েছে।
এই মন্দিরে বিভিন্ন ফ্লোরের কোনায় কোনায় বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা আছে। এখানে এলে আপনারা এক মন্দিরের মধ্যেই দেখতে পাবেন কেদার ধাম, বদ্রী ধাম, বৈকুণ্ঠ ধাম, বৈদ্যনাথ ধাম, ত্রিপুরার বালাজি, জগন্নাথ ধাম, নবগ্রহ মন্দির, আরও অনেক কিছু। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। আমরা সন্ধ্যারতি দেখলাম। খুব ভালো লাগলো এখানে সন্ধ্যারতি দেখে। রাতে খাওয়া দাওয়া সেরে মুক্তিধামে ফিরে আসি। এরপর এক ঘুমে রাতভর। পরের দিন সাইট সিন করার জন্য সকাল 7টা নাগাদ রেডি হয়ে মুক্তিধামের মন্দিরের সামনে চলে এলাম। মুক্তিধামের গেটের কাছেই উবেরের মাধ্যমে বুকিং করা অটো চলে এসেছিল। অটো করে আমরা চলেছিলাম রামায়ণের উল্লেখ করা সেই সকল তীর্থস্থান দর্শনে যা নাসিকে অবস্থিত। অটোতে যেতে যেতে মনের মধ্যে আলাদা একটা উত্তেজনা অনুভব করছিলাম। নাসিকের রাস্তাঘাট বেশ সুন্দর। অটো আমাদের ঠিক 37 মিনিটের মাথায় মুক্তিধাম থেকে 10 কিলোমিটার দূরে গোদাবরী ও কপিলা নদীর সঙ্গমস্থলে কাছাকাছি একটা জায়গায় এসে নামিয়ে দিল। এবারে নির্দিষ্ট রাস্তা ধরে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। বাদিকের পাঁচিলে দেখলাম রামায়ণের কিছু দৃশ্য আঁকা রয়েছে। আমাদের গন্তব্য শ্রী রামচন্দ্রের 14 বছর বনবাসে থাকাকালীন নাসিকের তপবন। নাসিক ব্রহ্মদেব বিষ্ণুদেবের জন্যই তৈরি করেছিলেন। এই স্থান বিষ্ণুদেবের ভীষণ প্রিয়, তাই বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্রের আগমন ঘটে এখানে। যুগের সাথে সাথে এই স্থানের নামেরও পরিবর্তন ঘটে। সত্যযুগে এখানকার নাম ছিল পদ্মনগর, ত্রেতা যুগে ত্রিকান্তক, দাপর যুগে জনস্থান, আর কলিযুগে নাসিক। অতীতকে কল্পনা করার চেষ্টা করতে করতে চলে এলাম গোদাবরী নদীর তীরে। আগে আপনাদের গোদাবরী নদীর দর্শন করাই। এই গোদাবরী নদীর তীরে এলাকা জুড়েই গড়ে উঠেছিল কিন্তু শ্রীরামচন্দ্রের তপবন। একটু পরেই আপনাদেরকে নিয়ে যাব সেই পর্ণকুটিরে, যেখানে শ্রী রামচন্দ্র, শ্রী লক্ষ্মণ ও সীতামা থাকতেন। প্রাচীনকালে গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চলে গভীর জঙ্গলে ঘেরা ছিল। যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটেছে গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চলের। এখন গরমের সময়, তাই গোদাবরী নদীর জল তুলনামূলক সরু পথে শান্ত গতিতে বয়ে চলেছে। তবে বর্ষাকালে এই গোদাবরী নদীর রূপ হয় কিন্তু ভয়ঙ্কর। তখন এই সব জায়গায় থাকে জলের তলে। জানেন তো, এই গোদাবরী নদীর উৎপত্তিস্থল হলো ত্রিম্বকেশ্বর মন্দির, তার থেকে কিছুটা দূরে ব্রহ্মগিরি পর্বতের ওপর। ভাবনা নেই, আগামী পর্বে আপনাদেরকে আমরা নিয়ে যাব সেই জায়গায়। এই গোদাবরী নদীর তীরে 12 বছর অন্তর কুম্ভ মেলা আয়োজন করা হয়। তখন হাজার হাজার ভক্তরা এখানে এসে পবিত্র জলধারায় স্নান করে শ্রী রামচন্দ্রের পুজো করেন। তখন লোকে লোকারণ্য থাকে চারদিক, অন্য রূপ নেয় এই অঞ্চলের। জানা যায় গোদাবরী নদীর জলে মহাদেব এবং শ্রী বিষ্ণু অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য স্নান করেছিলেন। সে ঘটনা ক্রমশ প্রকাশ্য। আমরা কিছুক্ষণ গোদাবরী নদীর তীরে হেঁটে বেড়ালাম। মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এই সকল স্থানেই অতীতে শ্রী রামচন্দ্র সীতামায়ের পদধূলি পড়েছে। সেখানে আজ আমরা। নিজেকে বেশ ভাগ্যবতী বলেই মনে হচ্ছিল। এরপরে আমরা যে জায়গাটায় এলাম, এর নাম হচ্ছে পঞ্চকুণ্ড। জায়গাটা সম্পর্কে আমার অজানাই ছিল। পুরোহিত মশাইয়ের কাছে এখানকার মাহাত্ম্য জেনে অবাক হলাম। ছোট্ট একটা মন্দিরে শ্রী রামচন্দ্র সীতামায়ের মূর্তি রয়েছে। তার সামনেই 5টা কুণ্ড রয়েছে এবং কুণ্ডগুলো দেখতে এক একটা এক এক রকমের। একদম এই পাশে কুণ্ডটির নাম ব্রহ্মকুণ্ড। ব্রহ্মকুণ্ডের পাশেই রয়েছে বিষ্ণুকুণ্ড। সামনের দিকে এটি হলো শিবকুণ্ড। শিবকুণ্ডের পাশে এটি হলো অগ্নিকুণ্ড। আর এই যে কুণ্ডটা দেখছেন, এটির নাম মুক্তিকুণ্ড। এই কুণ্ডটি সীতামায়ের পায়ের চাপে সৃষ্টি হয়েছে নাকি। পাশে তুলনামূলক বড় এই কুণ্ডটির নাম সীতাকুণ্ড। এই কুণ্ডে সীতামা স্নান করতেন। আমার একদম অজানা এই কুণ্ডগুলো সম্পর্কে জানতে চাইলে পুরোহিত মশাই জানান, শ্রী রামচন্দ্র 1 বছর 14 দিন তপবনের এই এলাকায় ছিলেন। তিনি জানতেন রাবণ সীতামাকে হরণ করবেন, তাই সীতামাকে রক্ষা করার জন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও অগ্নিদেবকে আহ্বান করেন এখানে। তারপর 3 দেবতাকে সাক্ষী রেখে সীতামাকে 1 বছরের জন্য অগ্নিদেবের কাছে রেখে যান। অগ্নিদেব সীতামাকে নিয়ে চলে যান।
যে দেবতা যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই এই কুণ্ডগুলো তৈরি হয়েছে এই ঘটনাকে সাক্ষী রাখার জন্য। এরপর অগ্নিকুণ্ড থেকে ঠিক সীতামায়ের অবিকল রূপ ধরে বেদবতী মাতা বেরিয়ে আসেন। তাকে নিয়েই শ্রীরামচন্দ্র তপোবন ছেড়ে কিছুটা দূরে পঞ্চবটী বনে চলে যান। আপনাদেরকে বলি, বৃষ্টির সময় কখনোই নাসিক ঘোরার প্ল্যান করবেন না, তাহলে এই কুণ্ডগুলোকে এত সুন্দরভাবে দেখা সম্ভব হবে না। পঞ্চকুণ্ড থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে কপিল মুনির সাধনাস্থল। নির্দিষ্ট স্থানে এসে দেখলাম কপিল মুনির একটি মূর্তি রয়েছে। এখানেই দীর্ঘ বছর ধরে নিলিবিলিতে কপিল মুনি মহাদেবের তপস্যা করেছিলেন, তাই এখানে কপিল মুনির স্থাপন করা শিবলিঙ্গও দেখতে পাওয়া যায়, যার অনেকটাই বালি পাথরের মধ্যে অন্তর্নিহিত হয়েছে। কপিল মুনির তপস্যাস্থলের পাশ থেকে এই যে নদীটি শান্তভাবে বয়ে চলেছে, এই নদীটির নাম কপিলা। জানা যায় তপস্যার সুবিধার জন্যই কপিল মুনি নিজে এই নদীটির সৃষ্টি করেন, যা এখান থেকে সামনের দিকে প্রবাহিত হয়ে গিয়ে গোদাবরী নদীর সাথে মিশে সঙ্গম তৈরি করেছে। কপিল মুনির তপস্যা স্থলে প্রণাম জানিয়ে এবারে আমরা ঠিক করলাম সঙ্গম দেখতে যাব। সেই পথই ধরলাম। কিছুটা এগিয়ে আসার পর সিঁড়িপথ দেখতে পেলাম। সিঁড়িপথ পেরিয়ে আমরা ধীরে ধীরে চলে এলাম সঙ্গমের কাছাকাছি। এই দেখুন, আমার ডান দিক থেকে গোদাবরী নদীর জলধারা এগিয়ে এসেছে, আর বাদিক থেকে কপিলা নদীর জলধারা প্রবাহিত হয়ে এসে মাঝখানে ঠিক এই জায়গাতেই মিলন ঘটেছে। তবে অবাক হলাম, আমি যত জায়গায় সঙ্গম দেখেছি প্রায় সব জায়গাতেই দেখেছি নদ ও নদীর যে কোনো একটার উচ্ছলতা অনেক বেশি থাকে। তবে এখানে দুটি নদীরই জলধারা শান্ত, তাই কোনটা নদ আর কোনটা নদী বোঝাই গেল না। তবে এই সঙ্গমের জল কিন্তু খুবই পবিত্র। তার একটা প্রমাণ হলো, এই সঙ্গমের জলে স্নান করে মহাদেব অভিশাপ থেকে মুক্তি পেতে তপস্যায় বসেছিলেন যে মন্দিরে, আজ সেই মন্দিরেও দর্শন করাবো আপনাদেরকে। এখানে লোকজন কম থাকায় আমরা একটু তাড়াতাড়ি ফিরে এলাম গোদাবরী নদীর কাছে পর্ণকুটির দর্শনের জন্য। তীর ছেড়ে এবারে আমরা উপরের দিকে উঠতে শুরু করলাম। শ্রীরামচন্দ্র পিতৃ আজ্ঞা পালনের জন্য 14 বছর বনবাস থাকাকালীন 12 বছর পর্যন্ত চিত্রকূট পর্বতে কাটিয়েছিলেন। 13 বছরের সময় অগস্ত্য মুনির সহায়তায় এই গোদাবরী নদীর তীরে এসে শ্রীরামচন্দ্র লক্ষ্মণ ও সীতামাকে নিয়ে পর্ণকুটি তৈরি করে থেকেছিলেন এখানে 1 বছর 14 দিন। আগে যে স্থানে পর্ণকুটি তৈরি করে দশরথ পুত্ররা থাকতেন, বর্তমানে সেখানে মন্দির তৈরি করে দেওয়া হয়েছে। গর্ভ মন্দিরের গৃহে বেদিতে শ্রীরামচন্দ্র, সীতামা এবং লক্ষ্মণজির মূর্তিও রয়েছে। মন্দিরটা একদমই সাদামাটা, কোথাও ছিটে ফোটা চাকচিক্য দেখা যাবে না, তবুও ভীষণ শান্তি মেলে গর্ভগৃহে বসে। অবাক করার বিষয় হলো, আমরা যখন নাসিক ভ্রমণে যাই তখন প্রচণ্ড গরম, বাইরে তখন বেশ টেম্পারেচার, কিন্তু এই মন্দিরের ভেতর প্রবেশ করে দারুণ এক শীতলতা অনুভব করলাম। এমন শীতলতা মনে হচ্ছে কারোর অত্যন্ত স্নেহের পরশে আমাদের শরীর ও মনকে ক্লান্তিমুক্ত করে দিচ্ছে। বেশ কিছুক্ষণ কিন্তু আমরা বসে রইলাম গর্ভগৃহে। এরপর শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ ও সীতামাকে প্রণাম জানিয়ে এই তীর্থভূমি থেকে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরের দিকে এসে একদিকে দেখতে পেলাম অগস্ত্য মুনির ছোট্ট একটা মন্দির। শ্রীরামচন্দ্রের পর্ণকুটির দেখে এরপর আমরা চললাম সেই জায়গা দর্শনের জন্য যেখান থেকেই রাম রাবণের যুদ্ধে সূত্রপাত ঘটেছিল। শ্রীরামচন্দ্রের বনবাসের ভিডিওর মাধ্যমে হলেও দর্শন করে আপনাদের কেমন লাগলো জানাবেন। হাঁটতে হাঁটতে চলে এলাম শ্রী লক্ষ্মণের মন্দির দেখার জন্য। চারদিকে প্রাকৃতিক পরিবেশ খুব মনোরম। মন্দিরটি খুব বড় নয়, তবে বেশ সুন্দর। পুরাণ মতে শ্রী লক্ষ্মণ এখানকার কোনো প্রাচীন বটগাছের নিচে বসে শ্রীরামচন্দ্র সীতামাকে পাহারা দিতেন। পুরাণ মতে কোনো একদিন শ্রীরামচন্দ্র গোদাবরী নদীর তীরে বসেছিলেন। রাবণের বোন শূর্পণখা জঙ্গল ভ্রমণ করার সময় শ্রীরামচন্দ্রের রূপে মুগ্ধ হয়ে নিজের রাক্ষসী রূপের পরিবর্তে মোহিনী রূপ ধরে শ্রীরামচন্দ্রকে বিবাহের প্রস্তাব দেন। শ্রীরামচন্দ্র অস্বীকার করে বলেন তিনি বিবাহিত, এবং এও বলেন বিশ্বাস না হলে পর্ণকুটির তার পত্নী সীতা রয়েছে দেখে নিতে। সত্যি মিথ্যে প্রমাণ করতে গিয়ে কুটিরে সীতামাকে দেখে এবং তার রূপ দেখে
হিংসাতে শূর্পণখা রাক্ষসের রূপে ফিরে এসে সীতামাকে মেরে ফেলার জন্য সীতার উপর ঝাঁপিয়ে পড়েন। লক্ষণ কুটিরেই ছিল। সীতামাকে বাঁচানোর জন্য তরোয়াল দিয়ে শূর্পণখার নাক কেটে দেয় লক্ষণ। তখন নাক চেপে শূর্পণখা পালিয়ে যান। নাক কাটার ঘটনার জন্য এই স্থানের নাম হয়েছিল নাসিক। শ্রী লক্ষণ মন্দির দর্শন করে এবারে আমরা চলে এলাম তপোবনের বাস স্ট্যান্ডে। এই বাসস্ট্যান্ড থেকে অটো করে 70 টাকা ভাড়ায় তপোবন থেকে 3 কিলোমিটার দূরে চলেছিলাম পঞ্চবটী বন দর্শন করার জন্য। আপনারা জানেন এই পঞ্চবটী বনের উল্লেখ কিন্তু রামায়ণে পাওয়া যায়। শূর্পণখা নাক কাটার পর ঘটনার গুরুত্ব বুঝতে পেরে আসল সীতাকে অগ্নিদেবের কাছে রেখে সীতা মায়ের মায়ারূপ বেদবতী মাকে ও লক্ষণকে সাথে নিয়ে শ্রী রামচন্দ্র পঞ্চবটী বনে এসে থাকতে শুরু করেন। প্রাচীনকালে এইসব জায়গায় যে ঘন জঙ্গল ছিল তার প্রমাণস্বরূপ এখনও ছোট বড় অনেক গাছের দেখা পাওয়া যায়। এখানে 5টি প্রাচীন বটগাছ আছে, যার থেকে এখানকার নাম হয়েছিল পঞ্চবটী। বিশাল বড় এলাকায় এই পঞ্চবটী বন। এখানে একটি সীতামায়ের গুহা আছে, যে গুহাতে সীতামা থাকতেন। চলুন আপনাদের সেই গুহাটা নিয়ে যাই। সীতামায়ের গুহা দেখার জন্য বিশাল বড় লাইন। প্রবেশ পথে একজন একজন করে লাইন করে খুব সাবধানে ঢুকতে হয়। গুহা পথে ঢোকার রাস্তাটা খুব সরু। অন্ধকার গলিপথে প্রায় বসে বসে এগোতে হয়। এভাবে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় গুহার মধ্যে। গুহাটা বেশ ভালো। বেদিতে শ্রী রামচন্দ্র, সাথে শ্রী লক্ষণ ও সীতামায়ের মূর্তি রয়েছে। অনেক লোকের দর্শন তখনও বাকি, তাই আমরা গুহা মন্দির দেখে এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ার জন্য পথ ধরলাম। ফেরার পথে সকলেই কত তাড়াতাড়ি বেরানো যায় তার চেষ্টা করছে। বাইরে বেরিয়ে হাঁপ ছেড়ে প্রথম চিন্তা মাথায় এলো, এই পথে মা সীতা কত কষ্ট করে গুহায় যাতায়াত করতেন। এই হলো সেই জায়গা যেখানে শ্রী লক্ষণ সীতামাকে লক্ষণ রেখা এঁকে দিয়ে গেছিলেন। পঞ্চবটী বন দর্শন করতে করতে আপনাদেরকে জানাই, শূর্পণখার নাক কাটার প্রতিশোধ নিতে রাবণের আদেশে খর ও দূষণ শ্রী রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে এসে মারা গেলে রাবণ বুঝতে পারে এই ব্রাহ্মণ পুত্ররা সাধারণ নয়, সরাসরি যুদ্ধে হারানো সম্ভব হবে না। তখন তিনি এই ব্রাহ্মণ পুত্রদের দুর্বল জায়গা খুঁজে বার করেন সীতা। চালাকি করে সীতা মাকে অপহরণ করার জন্য মামা মারিচকে সোনার হরিণ করে পাঠালো সীতার কাছে। সীতার অনুরোধে প্রথমে শ্রী রামচন্দ্র ও পরে শ্রী লক্ষণ বেরিয়ে গেলেন সোনার হরিণ ধরতে। এদিকে ব্রাহ্মণ বেশে শ্রী রাবণ এসে এই স্থান থেকে সীতামাকে ভুলিয়ে অপহরণ করেছিলেন। এই ঘটনা তো আমাদের সবার জানা। সীতাহরণের পর এখান থেকেই সীতাকে খোঁজার জন্য শ্রী রামচন্দ্র ও লক্ষণ বেরিয়ে পড়েন লঙ্কার উদ্দেশ্যে। পঞ্চবটী বন দর্শন করে আমার খুব শান্তি হয়েছিল। আপনাদের কেমন লাগলো রামায়ণ খ্যাত পঞ্চবটী বন দেখে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। পঞ্চবটী বন দেখে এরপর আমরা গেছিলাম এখানকার বিখ্যাত কালারাম মন্দির দেখতে। বেশি না, মিনিট 5 হাঁটা পথ। চলে এলাম কালারাম মন্দিরের প্রবেশদ্বারে, কিন্তু জানলাম এই মন্দিরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই ক্যামেরা বন্ধ করে গর্ভ মন্দিরে দর্শন করে এলাম। ভেতরে শ্রী রামচন্দ্রের কালো রঙের মূর্তি রয়েছে, সাথে লক্ষণ ও সীতামায়েরও মূর্তি রয়েছে। কালারাম মন্দির দেখে এরপর আমরা আরও 3টে মন্দির দর্শন করেছিলাম। প্রথমে গেছিলাম গোড়েরাম মন্দিরে। কালারাম মন্দির থেকে হাঁটতে হাঁটতে গোড়েরাম মন্দিরে চলে এলাম। নাসিকে অনেকগুলো গোড়েরাম মন্দির আছে, তবে কালারাম মন্দিরের পাশের এইটি হলো সবচেয়ে প্রাচীন গোড়েরাম মন্দির। প্রায় 200 বছরেরও পুরনো এই মন্দির। গর্ভগৃহে বেদিতে সাদা রঙে শ্রী রামচন্দ্র, লক্ষণ ও সীতামায়ের মূর্তি রয়েছে। এই মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে একদম সামনাসামনি রয়েছে কপালেশ্বর মহাদেব মন্দির। রাস্তা পেরিয়ে মন্দিরের কাছে আসতেই বেশ কয়েকটা সিঁড়ি দেখতে পেলাম। সিঁড়ি দিয়ে মন্দিরের একদম কাছে চলে এলাম। বাইরে থেকেই মন্দিরের গঠন প্রণালী আমার ভীষণ ভালো লাগলো। এই মন্দিরের পৌরাণিক গুরুত্ব হিসেবে জানা যায়, ব্রহ্মদেবের 5টা মুখের মধ্যে একটি মুখ সবসময়ই শিব ঠাকুরের সাথে শ্রী বিষ্ণুর বদনাম করে চলত, কিছুতেই যেন সেটা থামানো যেত না। তাই একদিন সহ্য করতে না পেরে প্রচণ্ড রেগে গিয়ে শিব ঠাকুর ব্রহ্মাদেবের ওই মুখটা কেটে দেন।
তখন ব্রহ্মাদেবের অভিশাপে ওই কাটা মুন্ড শিব ঠাকুরের হাতে আটকে যায়। তারপর থেকে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভক্ত নন্দীর পরামর্শে গোদাবরী নদীর পবিত্র জলে স্নান করে এসে এখানেই তপস্যা করেন শিব ঠাকুর। অনেক বছর তপস্যা করার পর ব্রহ্মা হত্যার পাপ থেকে মুক্তি পান এবং তার হাত থেকে ওই মুন্ড খসে পড়ে যায়। সেই থেকেই এখানকার শিব ঠাকুরের নাম হয় কপালেশ্বর মহাদেব মন্দির। শিব ঠাকুরের সামনে কিন্তু নন্দী মহারাজের মূর্তি দেখা যায় না, তার কারণ এখানে নন্দী মহারাজ কিন্তু শিব ঠাকুরের গুরুর ভূমিকা পালন করে। মনে করা হয় এই কপালেশ্বর মহাদেব মন্দির দর্শনে 12 জ্যোতির্লিঙ্গ দর্শনের সমান ফল পাওয়া যায়। কপালেশ্বর মহাদেব মন্দির থেকে আরও কিছুটা এগিয়ে আসার পর রয়েছে নাসিকের আরও একটা বিখ্যাত স্থান রামকুণ্ড। এটি গোদাবরী নদীর তীরেই অবস্থিত। জানা যায় এই কুণ্ডের জলে সমুদ্র মন্থনের পর অমৃত স্বর্গে নেওয়ার সময় 1 ফোঁটা অমৃত এই জলে পড়েছিল, তাই এই জল পবিত্র। এখানেও কুম্ভ মেলার সময় প্রচণ্ড ভিড় হয়। জলন্ধর মুনির পত্নীর অভিশাপ থেকে মুক্তি পেতে স্বয়ং বিষ্ণুদেব এই কুণ্ডের জলে স্নান করেছিলেন। আরও জানা যায় শ্রী চৈতন্যদেব ঘুরতে এসে এই কুণ্ডের জলে স্নান করেছিলেন। এই জলে অস্থিবিলয় তীর্থ রয়েছে। শ্রী রামচন্দ্র এই কুণ্ডে পিতা দশরথের অস্থি ভাসিয়ে স্নান করেছিলেন, তাই এই কুণ্ডের নাম হয়েছিল রামকুণ্ড। এই জলে অনেক বিখ্যাত মানুষের অস্থি ভাসানোর কথা প্রচলিত আছে। এই পবিত্র জলে স্নান করলে পুণ্য লাভ হয়, তাই নাসিকে আসা ভক্তরা এই জলে স্নান করে পুণ্য লাভের আশায়। এই রামকুণ্ড দর্শন করে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রামকুণ্ড দর্শন করে আমরা এবার ওপরের দিকে উঠে এলাম। ওপরের দিকে উঠে দেখলাম গোদাবরী মায়ের একটা মন্দির রয়েছে। মন্দির বন্ধ দেখে জানতে পারি 11 বছর এই মন্দির এমনভাবেই তালাবন্ধ থাকে। শুধু যে বছর কুম্ভ মেলা হয় সেই পুরো বছরটা এই মন্দির খোলা হয়। রামকুণ্ড থেকে বেরিয়ে আমরা গেছিলাম সোমেশ্বর মহাদেব মন্দির দেখতে। অটো ধরেছিলাম, ভাড়া প্রত্যেকের 45 টাকা করে নিয়েছিল। রামকুণ্ড থেকে সোমেশ্বর মহাদেব মন্দিরের দূরত্ব 9 কিলোমিটার। দুধারে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম। মিনিট 25-এর মধ্যেই অটো আমাদেরকে নামিয়ে দিল সোমেশ্বর মহাদেব মন্দিরের প্রবেশদ্বারে। ভেতরে প্রবেশ করে মন্দির চত্বরে পরিবেশ দেখে বেশ ভালো লাগলো। ভীষণ শান্তি চারিদিকে বিরাজ করছে। অনেক ছোট বড় গাছ রয়েছে মন্দির চত্বরে। এরপর এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। ভেতরে ঢুকে সামনে দেখতে পেলাম নন্দী মহারাজকে। মূল মন্দিরের শিবলিঙ্গে পেতলের কভার দিয়ে ঢাকা, তবে এই কভার দেওয়া শিবলিঙ্গটি দেখতে ভীষণ ভালো লাগছে। শিবলিঙ্গের সামনে অনেক নারকেল রাখা দেখলাম। মন্দিরের এই শান্ত স্নিগ্ধ পরিবেশ মনের মধ্যে একটা আধ্যাত্মিকতা সঞ্চার করলো। ভালোভাবে মহাদেবের দর্শনের পর বেরিয়ে চলে এলাম। এই মন্দির চত্বরে কয়েকটি মন্দির রয়েছে আরও। প্রথমে আমরা গেলাম রামচন্দ্রের মন্দির দেখতে। মন্দিরের ভেতরে বেদিতে শ্রী রামচন্দ্র, সীতা মা ও লক্ষ্মণের সুন্দর মূর্তি রয়েছে। শ্রী রামচন্দ্রের মন্দির দর্শন করার পর গেলাম পাশের ছোট্ট একটা মন্দিরে। এটা লক্ষ্মী নারায়ণের মন্দির। বেদিতে অবশ্যই লক্ষ্মী নারায়ণের মূর্তি পূজিত হচ্ছে। মন্দির চত্বর ভালো করে দেখে এগিয়ে চললাম এখানকার গোদাবরী নদীর ঘাটের দিকে। সোমেশ্বর মহাদেব মন্দির গোদাবরী নদীর একদম তীরেই অবস্থিত। ঘাটে নৌকা বাঁধা আছে দেখলাম। কিছুক্ষণ ঘাটে সুন্দর পরিবেশ দেখলাম। ভীষণ ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে চারদিক দেখতে। এরপর ফিরে এলাম মন্দির চত্বরে। মহাদেবকে প্রণাম জানিয়ে মুক্তিধামে ফেরার জন্য পথ ধরলাম। আজকের পর্বে আমাদের মহারাষ্ট্রের নাসিক ভ্রমণের প্রথম ও দ্বিতীয় দিনের ভ্রমণ কাহিনী দেখালাম আপনাদের। আগামী পর্বে মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের একটি দর্শন করাবো। সাথে থাকবে দারুণ এক ট্রেকিং রুটে ট্রেক করার অভিজ্ঞতা। আশা করি সাথে থাকবেন। ততক্ষণের জন্য বিদায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।